ওকে। সো আগের ক্লাসটাতে ইনার্শিয়া অবধি ডিসকাস হয়েছে। সো ইনার্শিয়ার পরের থেকে মানে ইনার্শিয়ার থেকেই আমরা আবার ডিসকাশনটা রিপিট করছি। সো ইনার্শিয়া কাকে বলে? আগের দিন বলেছিলাম ইট ইজ দ্য ইনহারেন্ট প্রপার্টি অফ আ বডি টু চেঞ্জ ইটস কন্ডিশন অফ মোশন। সো আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে ধর একটা সাইকেল আছে, সেই সাইকেলটা একটা স্লো মানে কম স্পিড নিয়ে আসছে তোর দিকে, আর তুই সাইকেলটাকে স্টপ করতে চাস, তাহলে তুই হাত দিয়ে সাইকেলটাকে থামাতে পারবি। কিন্তু যদি একটা ট্রেন তোর দিকে আসছে, বাট সেটা স্লোলি আসছে, বাট তুই ট্রেনটাকে স্টপ করতে চাস, তাহলে কি তুই হাত দিয়ে স্টপ করতে পারবি? নিশ্চয়ই পারবি না। So, কেন পারবি না? তার কারণ লিখি। সো ফর সাইকেলের ইনার্শিয়া অনেক কম, তাই ওকে অল্প ফোর্স মানে তোর হাতের দ্বারা ফোর্স দিলেই ইনার্শিয়া লেস। সো তোর হাতের দ্বারা ফোর্স দিলেই ওটা স্টপ হয়ে যাচ্ছে। কিন্তু ফর আ ট্রেন দ্য ইনার্শিয়া ইজ হাই অর ইনার্শিয়া ইজ লার্জ। যদি ইনার্শিয়া লার্জ হয় তাহলে কি হবে, ওটাকে স্টপ করতে গেলে আমাকে বেশি ফোর্স দিতে হবে। সো আমরা নর্মাল হাত দ্বারা ট্রেনটাকে স্টপ করতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে ইনার্শিয়া লেস কেন? ইনার্শিয়া লেস তার কারণ সাইকেলের মাস অনেক কম। সো দ্য মাস লেস, রাইট? আর ট্রেনের মাস অনেক হাই, তাই জন্য ট্রেনটাকে আমরা যতই কম স্পিড নিয়ে আসুক না কেন ওটাকে হাত দিয়ে থামাতে পারবো না। সো হিয়ার the relation between mass and inertia comes. সো ইনার্শিয়ার সাথে মাসের একটা রিলেশন আছে। যার মাস কম তার ইনার্শিয়াও কম, আর যার মাস বেশি তার ইনার্শিয়াও বেশি। সো inertia or bits the measurement of inertia is mass. ঠিক আছে, আচ্ছা। এবার আরেকটা জিনিস বলি, ইনার্শিয়া দু ধরনের হয়, এটা তোরা পড়েছিস যে দু রকম জাড্য হয়, একটা স্থিতিজাড্য একটা গতিজাড্য। সো দ্য ইনার্শিয়া অফ রেস্ট, যেটাকে স্থিতিজাড্য বলতাম, আর একটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। আচ্ছা, একটা এক্সাম্পল বলি। ইনার্শিয়া অফ রেস্ট মানে কি? মানে যে যে বস্তুটা রেস্টে আছে সে সবসময় রেস্টেই থাকতে চাইবে। সো দ্য বডি ইজ অ্যাট রেস্ট, ট্রাইজ টু কন্টিনিউ টু বি অ্যাট দ্য স্টেট অফ রেস্ট। এটাকে আমরা ইনার্শিয়া অফ রেস্ট বলি। অ্যাজ ফর এক্সাম্পল, ধর একটা বাসে কেউ বসে আছে, তাহলে বাসটা হট করে হয়তো বাসটা স্থির অবস্থায় ছিল, বাসের ওপর গিয়ে বসে আছে সবাই, সরি বাসের মধ্যে গিয়ে বসে আছে সবাই। তো হঠাৎ করে বাসটা মুভ করা স্টার্ট করলো, সাথে সাথে কি হয় না, পিছনের দিকে একটা জার্ক জার্ক হয় না, মানে পিছনের দিকে আমরা সবাই হেলে যাই। তার কারণটা কি? কারণ বাসের মধ্যে তুই বসে আছিস মানে বাসটা স্থির, তার মানে তোর যে বডিটা সেটাও স্থির। এবার বাসটা মুভ করতে শুরু করলো মানে কি, তুই যেখানে বসে আছিস তোর তোর লোয়ার পার্ট অফ দ্য বডি মুভ করা শুরু করেছে, কিন্তু তোর বডি অ্যাকচুয়ালি মুভ করতে চাইছে না, বিকজ ইট ওয়াজ ইন রেস্ট। সো তোর বডিটা তোর তোর সেই রেস্টের ইনার্শিয়াটাই বজায় রাখতে চায়, বাট স্টিল বাস ইজ মুভিং, তাই জন্য বডিটা কি করে, ব্যাকওয়ার্ডে মানে হেলে যায়। যেহেতু মানে লাইক আমি ছবি এঁকে বোঝালে বেস্ট হবে। সো ইফ এই লোকটা বসেছিল এবং নাও বাসটা মুভ করা শুরু করেছে এই দিকে, কিন্তু যখন মুভ করছিল না বাসটা তখন বডিটা এদিকেই ছিল, আর মুভ করা শুরু করেছে এদিকে মানে বডিটা এখানেই থাকার চেষ্টা করবে। বাট পার্সনটা অ্যাকচুয়ালি এখানে চলে গেছে, তার মানে কি পিছনের দিকে একটা জার্ক খাবে। সো ব্যাকওয়ার্ড জার্ক জার্ক খাবে, অ্যান্ড দিস ইজ বিকজ অফ দ্য ইনার্শিয়া অফ রেস্ট। সিমিলারলি ধর বাসের মধ্যে যাত্রীটা লাইক চলন্ত বাস ছিল, তার বাসটা মোশনে ছিল,
এবার সেই বাসটা সাডেনলি যদি স্টপ হয়ে যায়, হঠাৎ করে বাসটা স্টপ হয়ে গেল, তাহলে কি থাকবে? বাসটা মোশনে ছিল মানে লোয়ার পার্ট অফ ইউর বডি ইজ ইন মোশন। তারপরে when the bus stops তার মানে লোয়ার পার্ট অফ ইউর বডি কি চাইবে? যে ও মোশনেই থাকতে চাইবে। ওর মোশনের ইনার্শিয়া অনুযায়ী ও চাইবে যে ওই মোশনটাই কন্টিনিউ হোক। কিন্তু বাসটা সাডেনলি স্টপ হয়ে গেছে। সাথে, সাথে কি হবে? তাই জন্য যেহেতু তোর লোয়ার পোরশনটা এগোবার চেষ্টা করবে বাট এগোতে পারবে না যেহেতু স্টপ হয়ে গেছে। তো সাডেনলি একটা ফরওয়ার্ড জার্ক খাবে। সো এরকম আরো অনেক এক্সাম্পল আছে যেগুলো তুই চারপাশে দেখবি, যেগুলো তোর ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশনকে বোঝায়। যেমন ধুলো ঝাড়িস যখন, ধর চাদরে, বা ধর যে পাপোশ বা ডোর ম্যাট ইউজ করিস, সেটা সেটাতে ধুলো হয়ে গেলে ধুলো ঝাড়ার সময় কি করি? বা ডাস্টার দিয়ে বোর্ড মোছার পর সেই ডাস্টারের মধ্যে যে চকের গুঁড়ো লেগে থাকে ওটাকে ঝাড়ার জন্য কি করি? ওটাকে কোথাও দেওয়ালে হিট করি, রাইট? হিট করার সময় কি হয়? ওই ডাস্ট গুলো পড়ে যায়। তার কারণ কি বলতো? ওটা ওই ইনার্শিয়া অফ রেস্ট। ডাস্ট গুলো রেস্টে থাকতে চায় কিন্তু আমি হিট করছি, মানে ওকে জোর করে মোশানে দেওয়ার চেষ্টা করছি। তাই জন্য ও ওইখান থেকে ওই ডাস্টার থেকে পড়ে যায়। সো দিস ইজ অলসো এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ রেস্ট। সো এরকম অনেক কিছু, অনেক এক্সাম্পলস আছে যেগুলো ইনার্শিয়া মানে ন্যাচারাল লাইফে তোর অনেক এক্সাম্পল আছে যেগুলো ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশনকে বোঝায়। আচ্ছা, এই ইনার্শিয়া বলতে কি আমরা আরেকটা টার্মকে ডিফাইন করে ফেললাম, সেটা হচ্ছে ফোর্স। দেখ, ফোর্স টার্মটা কিভাবে ডিফাইন করলাম? যার ইনার্শিয়া বেশি তাকে বেশি ফোর্স দিতে হবে তার ইনার্শিয়া চেঞ্জ করার জন্য। যেমন এই ট্রেনটার ইনার্শিয়া বেশি ছিল, তার মানে ট্রেনটার মাস বেশি ছিল। তার মানে যত বেশি মাসের জিনিস হবে তার মোশনকে চেঞ্জ করতে গেলে আমাকে তত বেশি ফোর্স দিতে হবে। সো ফোর্স is something which can change its inertia or its condition of motion. ঠিক আছে? তার মানে যার লাইক ইনার্শিয়া চেঞ্জ করার জন্য আমরা যেটা অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে ফোর্স। তাই জন্যই ফোর্স অ্যাপ্লাই করার জন্য রেস্টে থাকা বস্তু আর রেস্টে থাকে না, বা মোশনে থাকা বস্তু আর মোশনে থাকে না। ঠিক আছে? তো এখান থেকে আমাদের ফার্স্ট ল অফ মোশন আসে নিউটনের। আচ্ছা, সো ফার্স্ট ল অফ মোশন আমি এটা ডিফাইন করছি না, তোরা বই থেকে পড়বি। বাস আমি বলে দিচ্ছি, ফার্স্ট ল অফ মোশন এটাই বলে যে যে কোনো বস্তু তার রেস্ট স্টেট বা ইউনিফর্ম মোশন ইন স্ট্রেট লাইন এই দুটো স্টেটে থাকতে চায় যতক্ষণ না আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটার স্টেটটাকে চেঞ্জ করছি। সো ইন ইংলিশ, every body tries to continue or tries to remain in its state of rest or of uniform motion in a straight line unless some external force is acting on the body to change that state. ঠিক আছে? এটা যে কোনো বইতে পাবি, বাট ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট মনে রাখিস। ফার্স্ট ল লিখতে গেলে এক্সটার্নাল ফোর্স এই কথাটা ইম্পর্টেন্ট, এটা উল্লেখ করতেই হবে, আদারওয়াইজ নাম্বার কাটা যাবে। 2 নাম্বার পয়েন্ট কি? বডি অ্যাট রেস্ট আর বডি অ্যাট or body in uniform motion in straight line। এই দুটো সেন্টেন্স ইউজ করা ম্যান্ডেটারি। ইউনিফর্ম মোশন ইন স্ট্রেট লাইন ইউজ করা ম্যান্ডেটারি, আদারওয়াইজ কিন্তু নাম্বার কাটা যাবে। আচ্ছা, যদি শুধু স্ট্রেট লাইন বলিস তাহলে হবে না। স্ট্রেট লাইনে মুভ করছে অথচ নন ইউনিফর্ম মোশন হবে না, ইউনিফর্ম মোশন হতে হবে। ঠিক আছে? আরেকটা কি হতে হবে?
যদি শুধু লিখিস যে ইউনিফর্ম মোশনে মুভ করছে তাহলে হবে না। ইউনিফর্ম মোশনে কোথায় মুভ করছে? স্ট্রেট লাইনে মুভ করছে, এটা বলতে হবে। ঠিক আছে? সো এখান থেকে ফার্স্ট ল ডিফাইন করা যায়। আচ্ছা, এরপরে একটা টার্মকে ইন্ট্রোডিউস করব, যেটাও খুব ইম্পর্টেন্ট টার্ম, দ্যাট ইজ মোমেন্টাম। মোমেন্টামের বাংলা অর্থ হচ্ছে ভরবেগ। আচ্ছা, ভরবেগ কথাটার মধ্যে দুটো টার্ম আছে, দেখ, ভর আছে, বেগ আছে, তার মানে মাস আছে, ভেলোসিটি আছে। সো মোমেন্টাম ইজ ডিফাইন্ড অ্যাজ মাস ইনটু ভেলোসিটি। এবার আমরা জানি কি মাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেলোসিটির মাথায় ভেক্টর সাইন বসবে, পি এর মাথায় ভেক্টর সাইন বসবে। সো দিস ইজ দ্য মোমেন্টাম বা ভরবেগ হুইচ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে মোমেন্টাম ইজ নাথিং বাট আ মাল্টিপ্লিকেশন অফ মাস ইনটু ভেলোসিটি। আচ্ছা, এটা যদি ইউনিট বলি তাহলে কি হবে? সিজিএস এ সেন্টিমিটার, সরি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআইতে বললে কেজি মিটার পার সেকেন্ড। আর যদি ডাইমেনশন বলি, মাসের ডাইমেনশন কি রে? এম, আর ভেলোসিটি ডাইমেনশন তো আগেই লিখেছি, এল টি ইনভার্স। এইটা হচ্ছে ভরবেগের ডাইমেনশন। আচ্ছা, সো ভরবেগের কিছু এক্সাম্পল বা ভরবেগটাকে যদি বোঝাতে চাই তাহলে আমরা কি করে বোঝাবো? সো like it is important to understand that like momentum is nothing but a application of mass and velocity as well। মানে এই দুটো টার্মেরই ইউজ হচ্ছে। মানে ধর লাইক যদি বলি যে একটা একটা তুই ক্রিকেট খেলছিস, তো ক্রিকেট বলটা অনেক ভেলোসিটি নিয়ে তোর দিকে আসছে। এবার দুটো হতে পারে, একটা হতে পারে ক্রিকেট খেলার সময় তুই প্রচন্ড জোরে ব্যাট দিয়ে মারলি আর বলটা তোর দিকে এলো, ঠিক আছে, দিয়ে এসে তোর মাথায় লাগলো, মাথায় আঘাত করলো, তাহলে সেটাতে তুই বেশি হার্ট হবি, নাকি আমি একটা নর্মালি ছুড়লাম, মানে ক্যাচ ক্যাচ খেলতে গিয়ে বেশি ডিস্টেন্সে নিয়ে কম ভেলোসিটি নিয়ে সেম বলটাকে ছুড়লাম, কোনটাতে তুই বেশি হার্ট হবি? নিশ্চয়ই ক্রিকেট খেলতে গিয়ে। তার কারণ কি, বলের সাইজ সেম হওয়া সত্ত্বেও ক্রিকেট খেলার সময় তুই বলটাকে প্রচন্ড জোরে মারছিস, রাইট? আর যখন নর্মালি ক্যাচ ছুটছিস, মানে ব্যাট দিয়ে না ছুড়ে নর্মাল ছুটছিস, তখন তুই বলটাকে আস্তে করে ছুটছিস, তার ফলে মাস এক হওয়া সত্ত্বেও ভেলোসিটি ডিফারেন্ট। সো ভেলোসিটি যেহেতু ডিফারেন্ট, তাই মুভমেন্টামও ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যার ভেলোসিটি বেশি তার মুভমেন্টাম বেশি। সো যেই মুভমেন্টাম বেশি সেটা যথারীতি তোকে বেশি হার্ট করছে, আর যার মুভমেন্টাম কম তোকে কম হার্ট করছে। সিমিলারলি যখন তুই বন্দুক বন্দুক দিয়ে কাউকে মারিস, তো তখন কি হয়, বন্দুকের ভেতর যে গুলিটা থাকে সেটার ভীষণই ছোট মাস, তো ছোট মাস হলে কি সবসময় আঘাত করবে? যেমন আমি তোকে দুটো এক্সাম্পল দিচ্ছিলাম, একটা বলছিলাম যে একটা ট্রেন কম ভেলোসিটি নিয়ে তোর দিকে এগিয়ে আসছে, ট্রেনের মাস অনেক বেশি কিন্তু ট্রেনের ভেলোসিটি ধর খুব কম, স্টিলও তুই যদি ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকিস তুই মরে যাবি, রাইট? তার কারণ কি, ট্রেনের মাস বেশি মানে আলটিমেটলি মাস ইনটু ভেলোসিটি, ভেলোসিটি কম হওয়া সত্ত্বেও মাস বেশি হওয়ার জন্য আলটিমেটলি মোমেন্টামটা বেশি হচ্ছে, তার মানে ও তোকে ভালোভাবেই এফেক্ট করবে। সিমিলারলি উল্টো কেসে যখন আমি গান গান দিয়ে কাউকে মারছি বা বন্দুক দিয়ে কাউকে মারছি, তো সেক্ষেত্রে বন্দুকের ভেতর যে গুলিটা থাকে সেটার মাস কিন্তু ছোট, ট্রেনের থেকে অনেক অনেক কম সেই গুলিটার মাস, কিন্তু বন্দুক থেকে যখন তুই ওটাকে ছুটছিস তখন প্রচন্ড ভেলোসিটি নিয়ে ছুটছিস, আর তাই জন্য যেহেতু ভেলোসিটি বেশি, মাস কম হওয়া সত্ত্বেও মোমেন্টাম কিন্তু আলটিমেটলি বেশি হচ্ছে, তাই জন্য ও তোকে বেশি হার্ট করছে। তাহলে বোঝা গেল, মানে মোমেন্টাম আর সরি ভেলোসিটি আর মাসের অ্যাজ এ কম্বিনেশন করে আমাদের মোমেন্টাম অ্যাক্ট করে। আচ্ছা, সো মোমেন্টাম যে জেনে গেছি, এখান থেকে আমরা সেকেন্ড লকে ডিফাইন করতে পারি, মানে নিউটনের সেকেন্ড লকে। সো
সেকেন্ড ল। সেকেন্ড, আমি আনমিউট আছি তো। আচ্ছা, সেকেন্ড ল কি বলছে, ধর লাইক সেম গাড়ি, আগের এক্সাম্পলটা এবার রিপিট করছি। একটা গাড়ি আছে, সে 5 সেকেন্ড, লাইক 5 সেকেন্ডে বেশি ডিস্টেন্স কভার করছে, ঠিক আছে। আরেকটা সেম গাড়ি আছে, সে 15 সেকেন্ডে সেম ডিস্টেন্স কভার করছে, এই ডিস্টেন্সটাই। তাহলে ভেলোসিটি কার বেশি? এর ভেলোসিটি বেশি। তাহলে এর যদি ভেলোসিটি বেশি হয়, তাহলে কি বলবো, এই গাড়িটার এই সিচুয়েশনটার ফোর্সও বেশি হবে। তাই তো, তার কারণ এর ভেলোসিটি বেশি নিয়ে আসে, তো এটা এই এই জিনিসটাকে যতটা আঘাত করবে তার থেকে এই জিনিসটাকেও তো কম আঘাত করবে। তার মানে এটার ফোর্স হাই আর এটার ফোর্স হচ্ছে লেস। বোঝা গেল? তার কারণ মাসটা সেম প্রথম কেসে, এটা 1 নাম্বার কেস, এই 1 নাম্বার কেসে ভেলোসিটিটা বেশি, কারণ কম তো সময় আসছে এইখানে, তার মানে ভেলোসিটি বেশি নিয়ে আসছে। আর 2 নাম্বার কেসে বেশি সময় আসছে এই সেম জায়গায়, তার মানে ভেলোসিটি কম নিয়ে আসছে। তাহলে ভেলোসিটি যদি কম হয়, তাহলে এইখানে এসে যখন আঘাত করবে গাড়িটা, ওর ফোর্সটা অনেক কম হবে। আর এ যদি ভেলোসিটি বেশি নিয়ে আসে, তাহলে ফোর্সটা হাই হবে, কারণ দুজনের মাস সেম। তার মানে মাস ইন্টু ভেলোসিটি, মানে ভরবেগের সাথে বা মোমেন্টামের সাথে ফোর্সের একটা সম্পর্ক পেলাম। সো যত বেশি চেঞ্জ হবে মোমেন্টামের, ফোর্স অত বেশি, রাইট? সো আমরা এভাবে লিখতে পারি না, যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম is directly proportional to force. সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক হ্যাঁ। আর এটাই তো সেকেন্ড ল বলছে, কি দ্যাট রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিরেক্টলি প্রপোর্শনাল ফোর্সের সাথে। যদি এটাকে ম্যাথামেটিক্যালি লিখতে চাই, তাহলে ধর a body of mass m is moving with velocity v1, ঠিক আছে। after some time t, the velocity becomes v2, ঠিক আছে। তাহলে কি বললাম, a body of mass m is moving with velocity v1, after some time t the velocity v2 হয়ে গেল। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, অর বেটার হয় স্টার্টিং ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, মাসটা m, সো মাস হচ্ছে m, এক সেকেন্ড কমপ্লিট করে নি আমি, এখানে লিখতে পারি। সো আচ্ছা, সো কি বলছে, বডি অফ মাস এ মুভিং উইথ ভেলোসিটি v1, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি হবে, মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, ইনিশিয়ালে মাস তো সেমই আছে m, আর ভেলোসিটি v1, তাহলে এম v1। আর ফাইনালে কি হচ্ছে, ফাইনাল মানে সেটা কি, আফটার টাইম টি, ফাইনাল মোমেন্টাম কি হচ্ছে, মাস তো সেমই আছে m, আর ভেলোসিটি বিকামস v2, তাহলে v2। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি লিখবো, ইজ m v2 মাইনাস v1 না। এবার একটু আগে কি বলেছি, সেকেন্ড ল কি বলছে,
যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স, এইটা বলছে তাই তো ফার্স্ট সেকেন্ড ল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা এটা যদি চেঞ্জ অফ মোমেন্টাম হয় রেট, তাহলে কি হবে, রেট সবসময় টাইমের রেসপেক্টে হয়, তার মানে এ v2 মাইনাস v1 বাই টি, কারণ টি সময় এই চেঞ্জটা হয়েছে, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এটা, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, তার মানে ডিরেক্টলি প্রপোর্শনাল মানে এভাবে লিখি ফোর্স। তাহলে যদি এটাকে ভালো করে লিখি তাহলে এভাবে লিখতে পারি না, পরের পেজে এখানে, সো পরের লাইনে এটা লিখতে পারি না, এফ ইজ ইকুয়ালস টু সাম কে এম v2 মাইনাস v1 বাই টি, ঠিক আছে। নেক্সট পেজেই যাই। আচ্ছা কি লিখেছিলাম আগেরটাতে, এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এম v2 মাইনাস v1 বাই টি। এবার ভালো করে দেখে বলতো এই টার্মটা কি, টু কাইনেমেটিক্স এর ইকুয়েশনে একটু আগেই পড়েছিলাম যে v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেখানে ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, রাইট? আর আমাদের এখানে ইনিশিয়াল ভেলোসিটি কি, v1, আর অ্যাক্সিলারেশন যদি এটি হয় তাহলে এটা কি হবে, ফাইনাল ভেলোসিটি আমাদের এখানে v2, তাহলে v2, তাহলে v2 মাইনাস v1 বাই টিটা হচ্ছে কি রে, এ হচ্ছে না, তাহলে এটা এখানে রিপ্লেস করতে পারবো, তাহলে পরের লাইনে এটা হয়ে যাবে কে এম এ এফ। এবার উই চুজ কে ইজ ইকুয়ালস টু 1, তাহলে কি হয়ে যাবে, এফ ইজ ইকুয়ালস টু এম এ, যেটা তোদের রিলেশন। তাহলে আমি কি বলেছিলাম, আমি প্রথমেই বলেছিলাম ফার্স্ট ল কি করে, ফোর্সকে ডিফাইন করে, ইনার্শিয়ার দ্বারা ফোর্সটাকে ডিফাইন করলাম, তারপরে কি করলাম সেকেন্ড লতে এসে ফোর্সটাকে কোয়ান্টিফাই করলাম বা ফোর্সটার একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিলাম। ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা কি, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এবার সাথে সাথে ফোর্সের ইউনিট লিখবো, ফোর্সের ইউনিট কি হয়, ইউনিট ফোর্সের সিজিএস যদি করি তাহলে হয়ে যাবে মাস মানে গ্রাম, আর অ্যাক্সিলারেশন মানে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইয়েতে হয়ে যায় এসআইতে হয়ে যায় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার একটা নাম আছে, সেটাকে বলি আমরা ডাইন, আর এই এসআই ইউনিট যেটা ফোর্সের সেটাকে আমরা বলি নিউটন, ঠিক আছে। আচ্ছা এবার ডাইমেনশনও এটা সোজা লেখা, ডাইমেনশন কি হবে, এক মাসের তো এমই হয়, আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন আমরা জানি এল টি মাইনাস টু, সো এটা হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স। আচ্ছা এবারে একটা যখন ফোর্সকে ডিফাইনই করলাম, তো এবারে ফোর্সের একটু অন্যরকম ফোর্স সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে ইম্পালস। আচ্ছা ইম্পালস মানে হচ্ছে when a large force is applied in a body for a small time. Second, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা হ্যাঁ,
কি বললাম, ইম্পালস। ইম্পালস হচ্ছে when a large force is applied in a body for a small time। ধর খুব অল্প সময়, স্মল ইন্টারভ্যাল অফ টাইমে, খুব অল্প সময় যদি অনেকটা বেশি ফোর্স অ্যাপ্লাইড হয়, তখন সেটাকে আমরা ইম্পালস বলি। অ্যাজ ফর এক্সাম্পল, তুই দেওয়ালে পেরেক গাঁথছিস, তাহলে কি হবে? পেরেকের ইংলিশ হচ্ছে নেইল, ঠিক আছে? সো তুই হ্যামার নিয়ে এসে বা হাতুড়ি নিয়ে এসে ওই নেইলটার উপর আঘাত করবি, ওটাকে পেরেকটাকে গাঁথবার জন্য দেওয়ালে। তুই যখন আঘাত করিস তখন তুই খুব কম টাইমে অনেক জোরে আঘাত করিস, হাতুড়িটাতে জোরে না মারলে পেরেকটা দেওয়ালের ভেতর ঢুকবেই না। এই যে অনেকটা বেশি ফোর্স দিচ্ছিস, আর এটা একটা মুভমেন্ট অফ টাইমে, তুই মনে করে ভালো করে ভেবে দেখ, পেরেকের সাথে ওই হাতুড়িটার যে টাচ, সেটা একটা একটা ভেরি ভেরি স্মল ইন্টারভ্যাল অফ টাইম। সো ইট ভেরি ভেরি স্মল ইন্টারভ্যাল অফ টাইমে ইউ আর অ্যাপ্লাইং আ লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স, রাইট? তো এইটা হচ্ছে ইম্পালস। সিমিলারলি when you are hitting a football, or when you are hitting a ball or by a bat, right? ব্যাট, ক্রিকেটে যখন ব্যাট দিয়ে বল মারিস, তুই ভালো করে ভেবে দেখ, ব্যাটের সাথে যখন বলটা মারিস, জাস্ট ব্যাটের সাথে বলটা যখন টাচ হচ্ছে, সেটা খুব কম সময়ের জন্য থাকে। তারপরেই তুই ব্যাটটা দিয়ে এমন জোরে মারিস, অনেকটা জোরে ফোর্স দিস, এবং সেটা কম সময়ে ফোর্স দিস যে বলটা অনেকটা দূরে চলে যায়, রাইট? So it's a very small time, you are giving a large amount of force to the ball by using the bat. So it is a impulse। ঠিক আছে, সো যদি আমি এভাবে আরো ভালো করে বুঝলে গ্রাফ একে বোঝানো যেতে পারে। সো যদি এটা টাইম হয় এই এক্স অ্যাক্সিসে, আর এই অ্যাক্সিসে যদি ফোর্স হয়, ঠিক আছে, তাহলে খুব কম সময়, মানে ধরে নিলাম এইটুকু সময় অনেক বেশি ফোর্স হচ্ছে, তার মানে গ্রাফটা কিরকম হবে? এইরকম, দেখ, খুব কম সময় এই পিক হয়ে গেছে, এই সময়ে জাস্ট এই এতটা ফোর্স দিচ্ছে, তার আশেপাশে নেই কিছু, এই ইন্টারভাল অফ টাইমে ফোর্সটা হাই, আর তার পাশেই দেখ সাথে সাথে ড্রপ করে গেছে। সো দিস সেজ দিস ইজ আ ইম্পালস। সো রিমেম্বার, ইম্পালস ইজ নট আ ফোর্স। কেউ যদি ইম্পালসকে ফোর্সের সাথে গুলিয়ে ফেলে, সেটা ভুল। ইট ইজ নট আ ফোর্স। তাহলে ইম্পালস কি করে ডিফাইন হয়? ইম্পালসকে আই বলে বলা হয়। ইম্পালস ইজ নাথিং বাট ফোর্স ইনটু টাইম। আচ্ছা, আই লিখিস না, ইম্পালসই লেখ। ইম্পালস ইজ ফোর্স ইনটু টাইম, ইট ইজ নট ফোর্স। দিস ইজ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স ইনটু টাইম। আচ্ছা, আচ্ছা, তার মানে যখন এই ইম্পালস, আই এম পি ইউ এল এস সি, ইম্পালস হচ্ছে ফোর্স ইনটু টাইম, মানে এফটি, রাইট? আর তো সেটাকে কিভাবে ডিফাইন করব? সো এফ মানে কি? এফ মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বলেছিলাম একটু আগে। তাহলে এফটাকে আমরা কিভাবে লিখছিলাম? এম এ টি। এফ মানে তো এম এ, এফ মানে এম এ আগেই পড়েছি, রাইট? আর এ মানে আবার কি? এ মানে লিখেছিলাম v2 মাইনাস v1/t, রাইট? তাহলে যদি এটা এখানে বসিয়ে দিস, এ মানে, তাহলে এম v2 মাইনাস v1/t ইন্টু টি, রাইট? তাহলে টি টি কেটে গেল, পরের লাইনে লিখতে পারি না এম v2 মাইনাস এম v1। এটা কি? এটা চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এটা তোদের কিন্তু এক্সামে প্রুফ করতে দেয়, যে শো দ্যাট দ্য ইম্পালস ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে কি করবি? ইম্পালসটাকে ডিফাইন করবি। ইম্পালস কি একটুখানি বলার পর ইম্পালস এর ইকুয়েশনটা লিখবি, ইম্পালস ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু টাইম, সেখান থেকে এই ডেরিভেশনটা করবি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। ইম্পালস ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা, ইম্পালসিভ ফোর্স কাকে বলে যদি প্রশ্ন করে, তাহলে কি বলবি? এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, লার্জ ফোর্স, মুখে বললাম যে অল্প সময়ে যে লার্জ ফোর্সটা অ্যাপ্লাই করছে, দ্যাট ইজ ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে?
আচ্ছা, এবারে একটা ডেরিভেশন করি। সো ডেরিভেশনটা হচ্ছে, এটাও ইম্পর্ট্যান্ট, ডিরাইভ ফার্স্ট ল ফ্রম দ্য সেকেন্ড ল। আচ্ছা, ফার্স্ট ল সেকেন্ড ল মানে নিউটনের ফার্স্ট ল আর নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ল থেকে ফার্স্ট লকে ডিরাইভ করতে বলছে। সেকেন্ড লটা কি ছিল নিউটনের? এফ ইজ ইকুয়ালস টু, বলেছিলাম এম এ, রাইট? এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। আচ্ছা, এবার একে না, এটা মানে কি? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে ভালো করে ভেবে দেখ, চেঞ্জ ইন ভেলোসিটিকে যে কোনো জিনিসকে আমরা ডিভি বলে লিখতে পারি। তাহলে ডিভি ডিটি লিখতে পারি না অ্যাক্সিলারেশনকে? যেখানে ডিভি মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি আর ডিটি মানে হচ্ছে চেঞ্জ ইন টাইম। তো অ্যাক্সিলারেশন ইজ ডিভি ডিটি। যদি অ্যাক্সিলারেশন ডিভি ডিটি হয় তাহলে মানে ভেলোসিটির ডেরিভেটিভ, ঠিক আছে, টাইমের রেসপেক্টে। তাহলে এম ডিভি ডিটি লিখলাম। এবারে ধর আমি ফার্স্ট লতে কি বলেছিলাম, যে এক্সটার্নাল ফোর্স না থাকলে কোনো রেস্টে থাকা বস্তু চিরকাল রেস্টে থেকে যাবে, আর কোনো ইউনিফর্ম মোশনে স্ট্রেট লাইনে চলা বস্তু সারা জীবন ইউনিফর্ম মোশন স্ট্রেট লাইনেই চলবে, ঠিক? তাহলে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করলে, তার মানে ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, দ্যাট ইজ এফ ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এফ যদি জিরো হয় তাহলে কি হবে? নিচে যাবে। আচ্ছা, পরের লাইনে যাচ্ছি, পরের পেজে যাচ্ছি। এফ যদি জিরো হয় তাহলে কি হবে? এম ডিভি ডিটি, মানে এফ জিরো মানে এম ইজ এফ ইকুয়ালস টু এম ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে কি বলতে পারি পরের লাইনে? ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, কোনো একটা কিছু যদি ডেরিভেটিভ জিরো হয় তাহলে আমি কি বলি? ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলতে পারি না? বলতে পারি তো, কোনো একটা লাইক ভেরিয়েবলের যদি ডেরিভেটিভ জিরো হয় তাহলে সেটা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয় না? তাহলে ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট, কি কি কনস্ট্যান্ট হতে পারে? একটা হতে পারে ভি ইকুয়ালস টু জিরো, অর হতে পারে ভি নট ইকুয়াল টু জিরো। যদি ভি ইকুয়াল টু জিরো হয় মানে ভি কনস্ট্যান্ট দুটো হতে পারে, একটা ইকুয়াল টু জিরো হতে পারে, একটা নট ইকুয়াল টু জিরো হতে পারে। তাহলে ভি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলেই ওই যেটা নিউটনের ফার্স্ট ল বলছে, যে ভি জিরো মানে হচ্ছে ভেলোসিটি জিরো। তার মানে এক্সটার্নাল ফোর্স যদি জিরো করে দিই, মানে এফটাকে যদি জিরো করে দিই, এক্সটার্নাল ফোর্স না থাকলে জিরো ভেলোসিটিতে থাকা বস্তু সবসময় রেস্টেই থাকবে। তার মানে দ্য বডি will remain at rest, right? আর ভি নট ইকুয়াল টু জিরো মানে কোন একটা ভেলোসিটি নিয়ে বস্তুটা চলছিল, তার মানে সে সারা জীবন ওটা নিয়েই চলবে। দ্য বডি উইল কন্টিনিউ ইটস ইউনিফর্ম স্ট্রেট লাইন মোশন। বোঝা গেল? তাহলে আরেকবার বলি, এফটা যদি জিরো হয় মানে এক্সটার্নাল ফোর্স যদি না দিই তাহলে আমাদের ভেলোসিটিটা কনস্ট্যান্ট হচ্ছে। এবার ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি? ভেলোসিটি সারা জীবন সেম থাকবে, রাইট? তাহলে এবার ভেলোসিটি সারা জীবন সেম কনস্ট্যান্ট কি কি হতে পারে? কনস্ট্যান্ট আইদার জিরো হবে আর নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে ভেলোসিটি জিরো মানে সবসময় জিরো থাকবে, তার মানে বডি রিমেন রেস্টে থাকা, মানে থাকতে চাইলে সারা জীবন রেস্টে থাকবে যদি না কোনো এক্সটার্নাল ফোর্স দিই। আর ভেলোসিটি নট ইকুয়াল টু জিরো মানে কি? ভেলোসিটি একটা কোনো মুভ করছে, বডিটা কোনো একটা ইউনিফর্ম মোশনে মুভ করছে, তাহলে সারা জীবন বডিটা ইউনিফর্ম মোশনেই মুভ করবে যদি না কোনো এক্সটার্নাল ফোর্স দিই। So this is all about, I mean, this is a derivation of first law from second law.
সো দ্য নেক্সট পার্ট ইজ থার্ড ল, যেটা থার্ড ল তোরা সবাই খুব জানিস, সেটা সবচেয়ে ইজিয়েস্ট ল। থার্ড ল অফ নিউটনস ল কি বলছে? টু এভরি অ্যাকশন there is an equal and opposite reaction. ঠিক আছে, তাহলে যে কোনো অ্যাকশনের একটা ইকুয়াল এবং অপোজিট রিয়াকশন আছে, এটাই থার্ড ল বলছে। তার মানে ধর তুই মাটির ওপর দাঁড়িয়ে আছিস, তার মানে তুই মাটিকে একটা ফোর্স দিচ্ছিস এবং উল্টে মাটিও তোকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। তার মানে তুই যে মাটির ওপর দাঁড়িয়ে আছিস, মাটিকে তুই একটা অ্যাকশন ফোর্স দিলি, আর মাটিও তার রেসপেক্টে তোকে একটা রিয়াকশন ফোর্স দিল, এবং সেটা সবসময় অপোজিট। সো যদি আমি এরকম একটা লোক দাঁড়িয়ে আছে মাটির ওপর, ঠিক আছে, সো লোকটা কি করছে, মাটিকে একটা ফোর্স দিচ্ছে। এটা যদি অ্যাকশন হয় তাহলে মাটি লোকটা দিচ্ছে, কিন্তু এটা ঠিক আছে, তাহলে মাটিও লোকটাকে একটা ফোর্স দেবে, আর সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। সো অলওয়েজ ইট মানে টু ফোর্স, আচ্ছা, অলওয়েজ ইট উইল অ্যাক্ট ইন পেয়ার, সো ইট উইল অ্যাপিয়ার ইন পেয়ার। এটাকে বলা হয় অ্যাকশন রিয়াকশন পেয়ার। ঠিক আছে, তার মানে তুই দেখ, এই যে অ্যাকশন যদি দিস তাহলে রিয়াকশন খেতেই হবে, দিস উইল বি মাস্ট, এটা ছাড়া হবেই না। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে তাহলে যদি একই ইকুয়াল অ্যাকশন হয়ে যদি ইকুয়াল রিয়াকশন হয়, তাহলে তো কোথাওই কোনো ফোর্স অ্যাক্ট হবে না, তাহলে একটা বস্তু চলবে কি করে? আচ্ছা, এখানে একটা ট্রিক আছে, তুই ভালো করে দেখ। আমি যখন বারবার এটা বলছিলাম, আমি বলছিলাম যে লোকটা মাটিকে দিচ্ছে আর মাটিটা লোকটাকে দিচ্ছে, তার মানে দুটো ডিফারেন্ট বডির ওপর ফোর্স অ্যাক্ট হচ্ছে, অ্যাকশন আর রিয়াকশন। সো দিস টু ফোর্স মানে অ্যাকশন আর রিয়াকশন অলওয়েজ অ্যাক্টস অন different body, not in the same body. সো এক্ষেত্রে ম্যান গ্রাউন্ডকে ফোর্স দিচ্ছে, রাইট, আর গ্রাউন্ড ম্যানকে ফোর্স দিচ্ছে। তার মানে এখানে ফোর্স কে পাচ্ছে? গ্রাউন্ড পাচ্ছে, রাইট, এটা অ্যাকশন। এখানে অ্যাকশন হচ্ছে কার ওপর? গ্রাউন্ডের ওপর। আর রিয়াকশন কার ওপর হচ্ছে? ম্যানের ওপর। তার মানে দুটো জিনিস কি এক হলো? দুটো এক বডি নয়, গ্রাউন্ড আর ম্যান তো এক বডি নয়। প্রথম ফোর্সটা গ্রাউন্ড খাচ্ছে আর পরের ফোর্সটা ম্যান খাচ্ছে, যতই এটা ইকুয়াল আর অপোজিট হোক না কেন, দুটো কিন্তু সেম বডির ওপর অ্যাক্ট হচ্ছে না। যদি দুটো সেম বডির ওপর অ্যাক্ট হতো তাহলেই ফোর্স জিরো হয়। তার মানে ধর আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, ধর একটা বই আছে, সেই বইটাকে আমি এদিক থেকে ফোর্স দিলাম, এদিক থেকেও ফোর্স দিলাম, সেম দিলাম, ঠিক আছে, ইকুয়াল এন্ড অপোজিট দিলাম, তাহলে কিন্তু এই দুটো ফোর্স ক্যান্সেল আউট করবে, কারণ একটার ওপরই অ্যাক্ট হচ্ছে, বইটার ওপরই শুধু ফোর্সটা অ্যাক্ট হচ্ছে। তাই জন্য এক্ষেত্রে ফোর্স জিরো, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফোর্স ইজ নট জিরো। ঠিক আছে, তার কারণ হচ্ছে একই বস্তুর ওপর কখনোই এটা অ্যাক্ট হচ্ছে না। বোঝা গেল? তো দিস ইজ অ্যাবাউট থার্ড ল। এবার এই থার্ড ল এর প্রচুর অ্যাপ্লিকেশনস আছে, অ্যাকচুয়ালি থার্ড ল না, অ্যাকচুয়ালি ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড লর প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এবং আমরা এরপরে একটা একটা করে করবো। সো দিস ইজ ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এই নিউটনস ল এর বিভিন্ন অ্যাপ্লিকেশনস করবো।